ডিসপোজাল ক্রেডিট। হ্যাঁ, একদম মানে আমি স্পেসিফিক ভাবে আমাকে একটু আগে থেকে কোন জায়গা থেকে কোন এন্ট্রি আমরা শেষে যে এটা করলাম পদ্ধতি লাস্ট পদ্ধতি যেটা। হ্যাঁ মানে স্টেপ কত নম্বর স্টেপ নাকি অঙ্কটা নাকি স্টেপ? সেকেন্ড স্টেপ স্যার জার্নালের। হ্যাঁ সেকেন্ড স্টেপ হলো অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন ডেবিট আর ডিসপোজাল ক্রেডিট। না স্যার পরের পদ্ধতি স্যার, এটা তো স্যার ডিসপোজাল পদ্ধতি। হ্যাঁ পরের পদ্ধতিতে স্যার যে ওখানে সেকেন্ড ধাপটা, ওখানে তো সেকেন্ড কোনো ধাপ নাই, ধাপ তো একটাই স্যার। ওখানে একটাই আছে, জার্নালে কি করছিলাম স্যার, ক্যাশ ডেবিট আর ওখানে ক্রেডিট। স্যার অ্যাসেট বিক্রি করার পরে তো ক্যাশ হয়, সেই স্টেপ। হ্যাঁ সেই স্টেপ বলেছিলাম যে ওখানে কোনো ধাপ কিন্তু না, কনফিউশন হয়ে গেছে আমার মনে হয়। কোনো ধাপ নাই, ধাপ একটাই, একটা জার্নাল হবে। সেটাই বলতেছিলাম যে ওখানে প্রথমে হবে আপনার অ্যাসেট হবে ক্রেডিট, অ্যাসেট হবে ক্রেডিট যেহেতু অ্যাসেট ডেবিট আছে। তারপরে যেহেতু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট আছে, ও হবে ডেবিট। তবে স্যার একটাই জার্নাল হবে স্যার, একটা জার্নাল হবে। আমি তো বারবার এক কথাই বলতে আছি যে একটা জার্নাল, তারই তো ডেবিট ক্রেডিট বলতেছি আমি। একটা জার্নালেরই তো আমি ডেবিট ক্রেডিট বলতেছি। তাহলে স্যার যদি আমরা অ্যাসেট থেকে যদি ক্যাশ পাই তাহলে ক্যাশ কি ওখানে ক্রেডিটই করব? ক্যাশ কেন, আমি যতটুকু বলি এতটুকু দেখেন আগে, বোঝেন কিনা, আস্তে আস্তে আগান। আচ্ছা স্যার। বলছি যে অ্যাসেটটা যেহেতু ডেবিট আছে ও ক্রেডিট হবে, এতটুকু বুঝছেন? জি এতটুকু বুঝছেন? জি স্যার। ওকে, এরপরে আবার আপনার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে ক্রেডিট, ওকে করতে হবে ডেবিট। জি স্যার বুঝছি। তাহলে বর্তমান যে ডেবিট ক্রেডিট আছে সেগুলো নীল হয়ে গেল। এরপরে আপনি বিক্রি করে যে টাকা পাবেন, যত টাকা পাবেন সে হবে ডেবিট। ক্যাশ সবসময় ডেবিট হয়, ক্রেডিট হয় না। হ্যাঁ স্যার, ডেবিট হবে ক্যাশ। এইবার ডেবিট এবং ক্রেডিটের মধ্যে যদি কোনো ডিফারেন্স থাকে, সেই ক্ষেত্রে যদি ডেবিট পাশে ডিফারেন্স থাকে সেটা হবে লস অন সেল অফ অ্যাসেট অথবা লস অন ডিসপোজাল অফ অ্যাসেট, এবং যদি ক্রেডিট থাকে সেখানে হবে গেইন অন ডিসপোজাল অফ অ্যাসেট অথবা গেইন অন সেল অফ অ্যাসেট। এখন আপনার এই যে গেইন অথবা লস যেটা হবে, যদি লস হয় তাহলে আছে ডেবিট, তাকে করতে হবে ক্রেডিট, এবং ইনকাম স্টেটমেন্টে করতে হবে ডেবিট। আবার যদি গেইন হয় তাহলে সে আছে ক্রেডিট, তাহলে তাকে করতে হবে ডেবিট, আর ইনকাম স্টেটমেন্টকে করতে হবে ক্রেডিট। এই দুইটা এন্ট্রি শেষ। বুঝেছেন? বুঝছেন? এখন আমরা ওই যে সেই ডিফারেন্সটুকু নিয়ে আমরা আলোচনা করতেছিলাম যে আমরা যদি সেল ভ্যালু যদি 60,000 হয়, আমরা ওখানে একটা উদাহরণ দিয়েছিলাম যে 50,000 টাকা যদি অ্যাসেটের কস্ট হয় এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যদি 15,000 হয় এবং সেল ভ্যালু যদি 60,000 হয়, সেক্ষেত্রে আমরা মোস্ট প্রবাবলি ডিসপোজালেরটা আমরা করে ফেলছি। জি স্যার। এখন জার্নালেরটা অল্টারনেটিভ যে ওয়ে বলছিলাম সেখানে বলছিলাম যে যেহেতু অ্যাসেট 50,000 টাকা ডেবিট আছে সে হবে ক্রেডিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে 15,000 সে হবে ডেবিট। এরপরে আমি বিক্রি করলাম 60,000 টাকা, 60,000 টাকা, স্যার এটা তো ডেবিট হবে, তাহলে ক্যাশ হবে ডেবিট 60,000। জি স্যার।
নাও আমরা এখানে এসে যদি একটা জার্নাল করি, এখানে এসে আমরা দেখব যে অ্যাকচুয়ালি যদি সেল প্রাইস, when the sell price more than the cost price, যদি কস্ট প্রাইসের চেয়ে সেলস প্রাইস বেশি হয়, যেমন এখানে আমরা কস্ট ধরেছিলাম 50,000 আর সেল প্রাইস ধরেছি 60,000, তাহলে এখানে 50-এতেও 60 বেশি, 10,000 টাকা গেইন। এখানে আমরা বলতে চাচ্ছি যে 10,000 টাকা তার গেইন হয়েছে, এই গেইনটাকে আমরা বলি ক্যাপিটাল গেইন। সো দ্যাট ক্রেডিট পাশে আবার হবে গেইন অন সেল অফ অ্যাসেট বা ক্যাপিটাল গেইন অন সেল অফ অ্যাসেট। ক্যাপিটাল গেইন অন সেল অফ অ্যাসেট টাকা 10,000। এইবার আমি ডিফারেন্স যদি দেখি, ডিফারেন্স কত আছে ডেবিট ক্রেডিটের মধ্যে? কত ডিফারেন্স? 15,000। সবসময় মনে রাখবেন, যখন কোনো অ্যাসেট কস্টের তুলনায় বেশিতে বিক্রি করা হয়, তখন সর্বদাই ডেবিট এবং ক্রেডিটের মধ্যে ডিফারেন্স থাকবে ততটুকুই যতটুকু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল। এখানে দেখেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে 15,000, তাহলে আমার ক্রেডিট পাশে ডিফারেন্সও 15,000, অর্থাৎ এইটা কি আমরা বলবো রেভিনিউ গেইন। রেভিনিউ গেইন অন সেল অফ অ্যাসেট অথবা রেভিনিউ গেইন অন ডিসপোজাল অফ অ্যাসেট 15,000। স্যার কিন্তু স্যার 10,000 টাকা যে বেশি বিক্রি করলাম, তাহলে সেটা মিলে 25,000 হওয়ার কথা না স্যার? জি, ক্যাপিটাল আসছে না, ক্যাপিটাল গেইন। বুঝেন নাই? স্যার ক্যাপিটাল গেইন তো 10,000 হয়েছে, আর অ্যাকুমুলেটেড যদি 15, তাহলে তো স্যার 25,000 হওয়ার কথা, কিন্তু 15,000 শুধু অ্যাকুমুলেট হয়েছে। জি স্যার, এটা একটু কনফিউশন লাগতেছে স্যার। আবার বলি, আপনি ডেবিট করছেন কি কি আইটেম বলেন তো? যে কনফিউশন সে বলেন, ডেবিট কি কি আইটেম করেছেন? স্যার প্রথমে ডেবিট করছি ডিসপোজাল অ্যাকাউন্ট ডেবিট 50,000। এটা তো আপনি বলতেছেন ডিসপোজালের কথা গিয়া, আমি তো ডিসপোজাল এখন পড়াচ্ছি না, ডিসপোজাল তো কালকে বোঝানো হয়েছে, এটা কি আজকে আবার বুঝাতে হবে? আচ্ছা, তাহলে স্যার লাস্টে যেটা করছি ক্যাশ ডেবিট করছি 60,000, হ্যাঁ, ডিসপোজাল অ্যাকাউন্ট ক্রেডিট করছি 60,000। না আমি তো এই কথা বলি নাই। আসলে স্যার ক্যালকুলেশনটা স্যার আমি বলি স্যার, স্যার ক্যাশ ডেবিট কস্ট 60,000, অ্যাসেট ক্রেডিট 60,000 তখন স্যার। দেন স্যার অ্যাকোমোডেট সবাই মিক্সড করে ফেলতেছেন, কনফিউশন নিজেরা গ্রো করতেছেন। আমরা এখন ডিসপোজাল অ্যাকাউন্ট করতেছি না। ডিসপোজাল আমরা বলেছি যে দুই রকমের করা যায়, একটা হলো ডিসপোজাল অ্যাকাউন্ট দিয়েও করা যায়, কথাগুলা খেয়াল করে শুনবেন। আমরা বলেছি যে দুই রকমের করা যায়, একটা ডিসপোজাল অ্যাকাউন্ট দিয়েও এই অ্যাসেট বিক্রি করলে তার অ্যাকাউন্ট মেনটেন করা যায়, অথবা ডাইরেক্ট এন্ট্রি দিয়েও করা যায়। আমরা দুই রকমেরই শেখার চেষ্টা করতেছি, যেটা আমাদের জন্য সহজ হবে, যেটা আমার জন্য বুঝতে সহজ হবে, আমি সুন্দর বুঝবো, আমি সেই পদ্ধতিতে করব। ডিসপোজাল অ্যাকাউন্ট পদ্ধতিতে যে করতে হবে, ইট ইজ নট কম্পালসারি, সো দ্যাট আমার কাছে যেই পদ্ধতি ভালো লাগবে আমি সেইটা করব, মুখস্থ করার কোনো বিদ্যা না। সো দ্যাট আমি যেহেতু ডিসপোজাল দিয়ে গতকালকের অ্যাকাউন্ট ওইটা উদাহরণটা বুঝিয়েছি, এই জন্য আমি অন্য আরেকটা যে পদ্ধতি বলছি সেই পদ্ধতির কথা বলতেছি আমি। এখন কি ডিসপোজাল কি আবার বুঝাতে হবে সেটা বলেন? না স্যার, সবাই বুঝছে স্যার, পরের যে মেথডটা স্যার ওখানে যে সবাই বন্ধন পাকাচ্ছে। আচ্ছা ওকে, তাহলে ডিসপোজাল মেথড আর বলছি না, পরের মেথড অর মেথড, অর অথবা নতুন অথবা স্যার ওইটা স্যার একটু ক্যালকুলেশনটা যদি স্যার দেখানো যায় তো স্লাইডে, তাহলে আরো একটু ইজি হতো স্যার। স্যার মিলতেছে না। আপনি যদি মন দিয়ে আমার কথাটা শোনেন তাহলে আপনার কাছে ইজি হবে। আগে শোনেন আমি কি বলি। আচ্ছা স্যার। নতুন পদ্ধতি আরেকটা যেটা বলছি সেটা হবে, প্রথমে হবে আপনি দেখবেন যে আপনার অ্যাসেটের কস্ট কত। এখানে অ্যাসেটের কস্ট কত? 50,000। এটাকে ক্রেডিট করেন, টু অ্যাসেট ক্রেডিট করেন 50,000 টাকা।
এর অর্থটা কি? আমি 2 ক্রেডিট করলাম, অ্যাসেট 50,000 টাকা, এর অর্থ কি? এর অ্যাসেটস বিক্রি করে ফেলবো ইনকাম মানে এখান আমার থেকে- আমার ব্যালেন্স শিটে একটা অ্যাসেট আছে, আর অ্যাসেট থাকা মানেই সে ডেবিট। অ্যাসেট টু স্যার ডেবিট, জি সেই জন্য আমি তাকে ধরেই তাকে ক্রেডিট করে ফেলছি, তাকে আউট করে ফেলছি, নীল করে ফেলছি। ডেবিট ছিল, জি জি স্যার বলেন। সবসময় যতটুকু বলি অতটুকু বোঝার চেষ্টা করবেন, তাহলে ক্লিয়ার হবে। অ্যাডভান্স বুঝতে গেলেই প্যাচ লেগে যাবে। আপনি আপনার মনে যত কোশ্চেন, সব কোশ্চেন উত্তর আমি আগে দেব, তারপর আপনি কোশ্চেন করবেন। আমি জানি যে আপনি কি কোশ্চেন করবেন, সেইটার উত্তর আমি আগেই দেব, তারপর আপনি কোশ্চেন করেন। এখানে ব্যালেন্স শিটে যেহেতু আমার একটা অ্যাসেট আছে, সে ডেবিট হয়ে আছে, অ্যাসেট সবসময় ডেবিট, সেই জন্য তাকে বিক্রি করতে হলে তাকে আগে আউট করতে হবে, নীল করে দিতে হবে তার অ্যাকাউন্টটা। সেই জন্য আমি ধরেই বিসমিল্লাহ আমি অ্যাসেটকে নীল করেছি, টু অ্যাসেট লিখছি, ক্রেডিট, টু মানে ক্রেডিট, টু অ্যাসেট লেখা অর্থই ক্রেডিট করে দেওয়া। তাহলে অ্যাসেটকে ক্রেডিট করেছি 50,000 টাকা, হয়ে গেল আমার নীল। এরপরে ব্যালেন্স শিটে আরেকটা আইটেম আছে অ্যাসেটের সাথে, সে হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, সে হলো 15,000 টাকা। যেহেতু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, সে হলো ক্রেডিট, সো দ্যাট তাকেও নীল করতে হলে তাকে করতে হবে ডেবিট। সেই জন্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট 15,000 টাকা, টু অ্যাসেট ক্রেডিট 50,000 টাকা। এগুলো প্রথম এন্ট্রি। এই প্রথম এন্ট্রি মানে আমি প্রথম লিখলাম, এন্ট্রি না, প্রথম লিখলাম এই দুইটা। তাহলে ডেবিট পাশে হয়ে আছে আমার 15,000 আর ক্রেডিট পাশে হয়ে আছে আমার 50,000। এই আমি আমার ব্যালেন্স শিটটাকে নীল করলাম। এরপরে আমি অ্যাসেটটা বিক্রি করব। বিক্রি করে আমি কত টাকা পাবো? পেয়েছি আমি ধরে নিলাম 60,000 টাকা। তাহলে ক্যাশ পেয়েছি। তাহলে ওই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করেছি 15,000, তার সাথে আরেকটা ডেবিট করব ক্যাশ। দুইটা ডেবিট হয়ে গেল, একটা হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 15,000 টাকা, ক্যাশ ডেবিট 60,000 টাকা, 60,000 টাকা বিক্রি করেছি। এই হয়ে গেল দুইটা ডেবিট। আর ওদিকে ক্রেডিট কিন্তু একটাই আছে, প্লান্ট অ্যাসেট 50,000 টাকা। এখন আমি প্রথমে দেখব, জার্নাল করার আগে দেখব যে আমি যেটা বিক্রি করেছি সেটা আমার কষ্টের চেয়ে বেশি না কম। যেহেতু আমি 60,000 টাকায় বিক্রি করেছি এবং কষ্টের চেয়ে বেশি, কাজেই এখানে 10,000 টাকা যে ডিফারেন্স, সেটাকে আমরা নর্মালি ক্যাপিটাল গেইন বলি। তাহলে গেইন সবসময় ক্রেডিট হয়, সেজন্য আমি এটাকে আবার ক্রেডিট করব, টু গেইন ক্যাপিটাল গেইন অন ডিসপোজাল অফ অ্যাসেট 10,000 টাকা। এইবার আমি দেখব যে আমার ডেবিট এবং ক্রেডিটের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আমি দেখলাম যে আমার ডেবিট হয়েছে মাত্র 15,000 টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, 60,000 টাকা ক্যাশ, তাহলে টোটাল ডেবিট হয়েছে 75,000 টাকা। আর ক্রেডিট হয়েছে 50,000 টাকা প্লান্ট অ্যাসেট আর 10,000 টাকা ক্যাপিটাল গেইন, 60,000 টাকা। তাহলে ডিফারেন্স থাকে আর 15,000 টাকা। এই ডিফারেন্সটা কি বলা হয়? রেভিনিউ গেইন অন ডিসপোজাল অফ অ্যাসেট। তাহলে আরেকটা ক্রেডিট হবে, সেটা হলো রেভিনিউ গেইন অন ডিসপোজাল অফ অ্যাসেট। এইবার আমার ডেবিট এবং ক্রেডিট সব মিলে গেছে, ডেবিটও হয়েছে 75,000, ক্রেডিটও হয়েছে 75,000। এইবার বলেন বুঝেছেন কিনা? জি স্যার, একদম বুঝছি স্যার স্যার। বুঝছি স্যার। ওকে, এরপরে আমি একটু কথা বলেছিলাম যে একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের তো পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে। সেই জন্যই যে সমস্ত জায়গায় ভুল হয় আমরা চেষ্টা করি ক্লাসে সেইগুলোকে আপনাদেরকে মনে করেই দেওয়া। আপনার ভুল নাও হতে পারে, কিন্তু কমনলি ম্যাক্সিমাম ছাত্রছাত্রীর ভুল হয়। সেই জন্যই বলছি যে আপনি যখনই দেখবেন যে আপনার ক্যাপিটাল গেইন হয়েছে, তখনই দেখবেন যে আপনার যতটুকু নর্মালি যতটুকু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থাকে, ততটুকুই দেখবেন আপনার রেভিনিউ গেইন হয়। এখানেও তাই দেখেন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা ডেবিট করছি 15,000, আবার রেভিনিউ গেইনও হয়েছে 15,000 টাকা। অর্থাৎ এই দুইটা সবসময় সমান হয়। যখনই ক্যাপিটাল গেইন হয়, ক্যাপিটাল গেইন মানেই হলো আমি যতটুকু রেভিনিউ, আমি যতটুকু ডেপ্রিসিয়েশন করেছিলাম ওটা বাদ দিয়েই আমার লাভ হয়েছে। তাহলে যতটুকু করেছিলাম অতটুকুই আমার প্রফিট হইলো। সেই জন্যই সাধারণত অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এবং রেভিনিউ গেইন সবসময় সমান হয়। এই কথাটা বলতে চাচ্ছিলাম। এখানে দেখেন ডেবিটও আছে 15,000 টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, আবার রেভিনিউ গেইনও আছে 15,000 টাকা। তো কাজে এই দুইটা ফিগার সবসময় কিন্তু সমান হবে, সেই কথা বলছি। কখন? যখন ক্যাপিটাল গেইন হবে। এবার ক্লিয়ার হয়েছেন?
স্যার একটু কথা বলা যাবে? হ্যাঁ বলেন। স্যার আপনি যেটা করলেন এটা বুঝলাম স্যার, কিন্তু অ্যাকচুয়ালি স্যার আমরা এর আগে একটা করছিলাম স্যার, এটা যদি স্যার একটু আপনি বলে অ্যাপ্রুভাল দিতেন যে ঠিক আছে কিনা। যেমন স্যার আমরা যে কস্ট দিয়ে অ্যাসেট কিনি সাপোজ স্যার 60,000 টাকা, আমরা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হলো 49,000 টাকা স্যার, তাহলে যেটা বাঁচলো স্যার এটা বুক ভ্যালু। আমরা স্যার বুক ভ্যালুর উপর হিসাব করছি যে আমি এটা অ্যাসেটটা সেল করে লাভ হলো না লস হলো। আমরা তো ওইভাবে করি স্যার, ক্যাশ ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ডেবিট, আর ডিসপোজাল অফ প্ল্যান্ট অ্যাসেট এটাও স্যার ডেবিট যদি লস হয় স্যার, আর ইকুইপমেন্টটা ক্রেডিট করলাম। এভাবে করলে কি স্যার হবে? আপনি এই এন্ট্রিটা কি করবেন বলেন তো? আমরা যেটা বলছি এটা এই এন্ট্রিটা আপনি বলেন তো, তাহলে আমি বুঝতে পারবো। আমি যেটা উদাহরণ দিচ্ছি এইটার এন্ট্রিটা বলেন। আপনি যেটা উদাহরণ দিলেন স্যার, জি এইটা জার্নালটা আপনি কি করতে চান বলেন তো? মানে কোনটা স্যার? আপনি যেটা বললেন না আমি যেটা বললাম? না, আমি যেটা উদাহরণ দিলাম যে 50,000 টাকা কস্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 15,000 টাকা, 60,000 টাকা বিক্রি করেছি, এর জার্নালটা আপনি বলেন। স্যার আমি বলতে পারবো না স্যার। কি আল্লাহ, মানে আপনার পদ্ধতিতে এই জার্নালটা বলেন। আপনার পদ্ধতি আপনি যেটা বলেন আমাকে, আপনার পদ্ধতিতে আপনি জানেন। স্যার যেটা বলছে সেইটাই আপনি আপনার মতো করে বলেন আবার। স্যার যেটা বলছে সেটা তো আমরা কস্ট আমাদেরকে আমার তো ইকুইপমেন্টের কস্ট ছিল 50,000, হ্যাঁ ডেপ্রিসিয়েশন হলো 15,000, জি আমি সেলস করে ক্যাশ পেলাম স্যার 60,000, জি তাহলে আমার ক্যাপিটাল গেইন হলো কত? তাহলে ওই কস্ট মানে সেলিং প্রাইস মাইনাস কস্ট, তাহলে 10,000 টাকা আমার ক্যাপিটাল গেইন হলো, মানে ইয়ে করলো স্যার, জি জি মানে ক্যাপিটাল গেইন হলো। জি এবং রেভিনিউ গেইন এজ এ অ্যাসেট তাহলে কত হলো স্যার? ওইটা যে ক্রেডিট পাশে যে 15,000 টাকা বাকি থাকে 15,000 টাকা হলো আমার ক্রেডিট পাশে আসবে, যেটা হলো স্যার রেভিনিউ গেইন অন অ্যাসেট ডিসপোজাল। জি জি স্যার হ্যাঁ, কিন্তু আপনি যে আবার বলছিলেন যে আপনারা কি করেন সেইটা বলতেছিলাম। আপনারা এইখান দিয়ে আপনাদের স্যার এখানে যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে স্যার, সবাই ওই যে 10,000 টাকা আর 15,000 টাকা যে ডিফারেন্সটাকে এটাকে একসাথে করে এই ক্যাপিটাল গেইন অন ডিসপোজাল অ্যাকাউন্ট 25,000 টাকা হবে, এই কথাটা কি হবে নাকি হবে না? এই জিনিসটা মনে হয় সবাই জানতে চাচ্ছিল, আমার কাছে মনে হচ্ছে। মানে একত্রে 25,000 টাকা লিখবেন কিনা তাই? জি স্যার আমার কাছে এটাই আমার বলতেছে মনে হচ্ছে। হ্যাঁ লিখলেও হবে, কিন্তু এটা একটু মানে আমার কাছে একটু খটকা লাগে, কিন্তু কিছু মনে করেন না স্যার। ওই যে কাইসুর বই আর কয়টা বই কালকে ঘাটলাম, ঘেটে কিন্তু স্যার এই ওরা এই মেথডটা করছে, তো স্যার একটু ওই জন্য কনফিউশনটা আরো বেশি লেগে উঠছে আর কি। সবাই মনে হয় টোটালটাই গেইন করেছে। জি স্যার টোটালটা গেইন করে রাখছে। আপনি যদি কাইসো, কারণ আমি আপনাকে বলি, এটা নরমালি অনেক কোম্পানি যেমন যে ক্যাপিটাল গেইন যেটুকু হয় সেটুকু অনেক সময় তারা রিজার্ভ রাখে। এটা তো এখন কথা বলতে গেলে অনেক কথা। নরমালি রেভিনিউ গেইন যেটা হয় সেটা ডিস্ট্রিবিউশন করে, আর যেটা ক্যাপিটাল গেইন হয় নরমালি সেটা রেখে দেয়, সেটা মানুষকে দেয় না। সেই জন্য ব্যালেন্স শিটে সে ওই রিটেইন আর্নিংস এ ক্যাপিটাল গেইনটা রেখে দেয় অনেক সময়। সেই জন্য ডিফারেন্স করলে কতটুকু ক্যাপিটাল গেইন হলো সেইটুকুই আবার রিটেইন আর্নিংস এ রেখে দেয়, আর যেটুকু রেভিনিউ গেইন হলো এইটুকু সে ইনকাম স্টেটমেন্টে নিয়ে ওইটুকু সে প্রফিট ডিস্ট্রিবিউশন করে। স্যার দুইটা কি ইনকাম স্টেটমেন্টে থাকবে না স্যার? একটা স্যার আপনার ইনকাম স্টেটমেন্টের এই যে আদার্স যে কলাম গুলো আছে, আদার্স ইনকাম গুলো আছে, দুইটার মধ্যে কি এটা আসবে না? হ্যাঁ আমি তো সেই কথাই বললাম এতক্ষণ যে অনেক যদি আসে স্যার, তাহলে হ্যাঁ যদি আসে স্যার আলটিমেটলি সেগুলো তো ফুল যে নেট ইনকামটাই তো আলটিমেটলি আপনার রিটার্ন আর্নিংস এ চলে যাবে। এখানে দুইটাই তো মিক্সড হয়ে যাচ্ছে হিসাবে। আমি কি ভুল বুঝছি স্যার ব্যাপারটা? রিটেন আর্নিংস এ তো আপনি নিয়ে যাচ্ছেন প্রফিট ফর দ্য ইয়ার নামে। আপনি যখন নিয়ে যাবেন তখন সেটার নাম কি? রিটেন আর্নিংস এর ওটার নাম কি? প্রফিট ফর দ্য ইয়ার। জি স্যার। আর এইটার নাম কি? ক্যাপিটাল গেইন অন সেল। সরাসরি এইটা ওই নামই রেখে দেয় অনেকে। সেই জন্য বলেছি যে অনেক কোম্পানি এটা ফলো করে, সেই জন্য আলাদা করে আপনি যদি ইসে নিয়ে যান ইনকাম স্টেটমেন্টে তাহলে তো কোনো সমস্যা নেই। আপনি তো 25,000ই নিচ্ছেন, যদি আপনি ডিস্ট্রিবিউশনে করে দেন তাহলে ক্যাপিটাল গেইন 10,000 আর রেভিনিউ গেইন 15,000, 25,000 টাকাই তো গেল ইনকাম স্টেটমেন্টে। সমস্যা কি? একটা গেল ক্যাপিটাল গেইন হিসেবে, একটা গেল রেভিনিউ গেইন হিসেবে। যিনি খাতা দেখবেন সে বুঝবে যে না আপনি আসলে তো সবই জানেন, বোঝেন। ওইটা স্যার বুঝতে পারছি, ওই আপনি ক্লিয়ার করার জন্য জিনিসটাকে করছেন। এখন অনেকে কনফিউশনের মধ্যে পড়ে গেছিল, আমি কালকে কনফিউশনের মধ্যে পড়ে গেছিলাম। আসলে আমি যখন করছিলাম তখন হচ্ছে আমি ক্যাপিটাল গেইন মানে ডিসপোজাল দিয়ে করছি আর কি। এখন হয়েছে কি শোনেন, আপনি যদি এটাকে এখন ডিফারেন্স আমরা না করি, ডিফারেন্স করার উদ্দেশ্য আছে আমার। উদ্দেশ্য হলো আপনাকে জানতে হবে হোয়াট ডু মিনস বাই ক্যাপিটাল গেইন। এখন আপনি যদি শুধুমাত্র গেইন অন সেল অফ অ্যাসেট যদি আপনি 25,000 টাকা করেন, তাহলে আপনাকে কেউ যদি ভাইবাতে জিজ্ঞেস করে হোয়াট ডু মিনস বাই ক্যাপিটাল গেইন, আপনি বলতে পারবেন না। আর এখন আপনি এই 25,000 টাকা আপনি ইনকাম স্টেটমেন্ট নিয়ে যান, অসুবিধা নাই।
সেটা দুইটা নামই নেন, একটা রেভিনিউ ইনকাম নেন 15,000, একটা ক্যাপিটাল গেইন নেন 10,000, আপনি টোটাল নিয়ে গেলেন 25,000। দুইটাই গেইন অন সেল অফ ডিসপোজাল। আমরা ভাগ করেছি গেইন অন সেল অফ ডিসপোজালকে দুইটা ভাগ করেছি, জাস্ট, আর কিছুই না। এখানে কনফিউশনের কিচ্ছু নাই, বরঞ্চ আমরা এটাকে এখান থেকে একটা কনসেপ্ট গ্রো করতে চাই যে হোয়াট ডু মিনস বাই ক্যাপিটাল গেইন। দেখেন কনফিউশন দূর হয়েছে কিনা, আর তা না হলে সবাই লেখেন গেইন অন সেল অফ ডিসপোজাল 25,000 টাকা। আর স্যার পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে যদি বলি, পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে যদি বলি, এক্সামের পয়েন্ট অফ ভিউতে, স্যার একটু, হ্যাঁ, পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে যদি বলি স্যার, আলটিমেটলি এটা কি ভুল হবে যে আমরা যদি এটা লিখি বা আপনারটাও লিখি, আপনারটা তো মোর অ্যাকুরেট আমরা বুঝতে পারছি, আমাদেরটা যদি লিখতে চাই এটা কি ভুল হবে? না, ভুল মানে নাম্বার কি কাটবে? না, নাম্বার কাটবে না, নাম্বার কাটবে না। সেখানে কোনো রেভিনিউ বা ক্যাপিটাল বললেন না, বলবেন শুধু গেইন অন সেল অফ অ্যাসেট। কোনো নাম দিতে পারবেন না, রেভিনিউ দিতে পারবেন না, ক্যাপিটালও দিতে পারবেন না, তাহলে বলতে হবে শুধু গেইন। আপনি গেইনকে ভাগ করলেন না যে গেইনটা কি রেভিনিউ গেইন না ক্যাপিটাল গেইন। আমাদের স্যার, আমি চিরঙের যিনি আমাদের পড়াইছিলেন আর কি, তিনি কিন্তু ওই যে এইভাবে করেছিলেন যে গেইন অন ক্যাপিটাল অন সেল অথবা লস অন ক্যাপিটাল অন সেল, এই পয়েন্টটাকেই করেছিলেন আর কি আমাদেরকে। আমি তো এই জন্য আমি তো এগ্রি করলাম। জি স্যার, আমি অবশ্যই আপনাকে জাস্ট একটু পয়েন্টটা দিলাম আর কি। আমি তো এগ্রি করলাম যে সমস্যা নাই, কিন্তু আপনি ওখানে লিখতেছেন শুধু গেইন, আপনি কিন্তু বলতেছেন না যে কি গেইন। আমরা আমাদের জানতে হবে যে গেইন দুই রকমের। স্যার মূলত আমাদের ক্যাপিটাল গেইন আর হচ্ছে রেভিনিউ গেইন এর যে কি এই জিনিস বোঝানোর জন্য এটা আলাদাভাবে করছি। রাইট। এখন আপনি যদি বলেন যে না স্যার এত আমার বোঝার দরকার নাই, আমি শুধু গেইন বুঝি, করেন, অসুবিধা নাই। গেইন অন সেল অফ ডিসপোজাল 25,000 টাকা, আমার কোনো সমস্যা নাই। আর পরীক্ষার তো কোনো সমস্যা হবে না, মার্ক ঠিকই পাবেন। পরের দুইটা কিন্তু কনসেপ্টে স্যার পাকা থেকে যায়, চাকরির ক্ষেত্রে আটকাই দিব। এখন আপনার কাছে যেটা ইজি হয়, যেটা আপনি বুঝতে সুবিধা আপনি করেন, কোনো সমস্যা নেই। এইবার আমরা ওই সেল ভ্যালুটাকে 30,000 টাকা ধরলাম। আমি পরিশ্রম করতেছি শুধুমাত্র একটাই উদ্দেশ্য, আপনাকে কনসেপ্ট একদম ক্লিয়ার করতে চাই বিটুইন দ্য রেভিনিউ গেইন এন্ড ক্যাপিটাল গেইন এর মধ্যে। এই জন্য আমি কিন্তু তিনটা ফিগারও বলেছি যে 60,000 টাকা বিক্রি করলাম, 30,000 টাকা বিক্রি করলাম, 40,000 টাকা বিক্রি করলাম। এত কিছু বলার তো আমার দরকার ছিল না, আমি ওই সিটাগাং এর টিচারের মতন একটা জার্নাল দিয়ে আমি চলে যেতে পারতাম। জি স্যার, এটার জন্য স্যার আপনাকে ধন্যবাদ স্যার, কারণ আমাদেরকে তো স্যার ডিটেইলস জানা উচিত, আমাদের যেহেতু প্রফেশনালে পড়াশোনা করতেছি। সেটাই তো বলছি যে এখন তো আমরা আলোচনা করার সময় আছে, পরীক্ষা হলে তো আলোচনা করার সময় পাবো না। কাজে আমরা সব জানি, সমস্যা কি, যেটা যেখানে ইউজ হয় সেটা সেখানে আমরা খাটাবো। ওকে, আমরা ধরলাম সেল ভ্যালুটা ধরলাম 30,000, 60,000 টাকার স্থলে 30,000 টাকা ধরলাম। এখন আসেন ডিসপোজাল একদম ইজি, ওখানে কোনো রেভিনিউ আর ইসের কনসেপ্টটা নাই। সেক্ষেত্রে আপনি ওই জার্নাল দুইটার একই হবে যে ডিসপোজাল অ্যাকাউন্ট, ওখানে ডেবিট হবে প্রথম দুইটা ঠিকই থাকবে 50,000 এবং 15,000। থার্ড এন্ট্রি যেটা এখানে এসে ক্যাশ যেটা ডেবিট করছেন 60,000 টাকা, সেখানে ডেবিট হবে 30,000 আর ডিসপোজাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে 30,000। ওকে, এখন ডিসপোজাল অ্যাকাউন্টের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটুকু আমরা ইনকাম স্টেটমেন্ট দিয়া নীল করব। ডেবিট থাকলে ক্রেডিট করব, ক্রেডিট থাকলে ডেবিট করব। বুঝেছেন সবাই? জি স্যার, ডিসপোজালটা স্যার বুঝতে সমস্যা না। হ্যাঁ, তাহলে 4 স্টেজ পর্যন্ত আমরা ডিসপোজাল অ্যাকাউন্ট বুঝে ফেললাম। এখন আবার আসেন সেই ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে, একটা জার্নালে যেটা আমরা করেছি সেখানে আবার দেখেন আমরা ঠিকই ওই আগের মতন অ্যাকুমুলেটেড ডেপোজিশন 15,000 টাকা ডেবিট করব, অ্যাসেট 50,000 টাকা ক্রেডিট করব। এইবার আমি তাকাবো যে কস্টের চেয়ে কম না বেশি, কস্টের দিক তাকাই দেখি যে কস্টের চেয়ে কম, সো দ্যাট এখানে কোনো ক্যাপিটাল গেইন হয়নি। এখন সরাসরি 30,000 টাকা বিক্রি করছি, সরাসরি আমি ক্যাশ ডেবিট করব 30,000 টাকা। তাহলে 30,000 টাকা যদি ডেবিট করি তাহলে আমার ডেবিট হলো এখন কত, 30 আর ছিল 15, 45,000 টাকা। আর ক্রেডিট হয়েছে অ্যাসেট শুধুমাত্র একটা 50,000 টাকা।
ওকে, এখন সেই ঘুরে ফিরে একই কথা, যেহেতু আপনার ওই যে কষ্টের চেয়ে কমে বিক্রি করছি, সেজন্য আমি একটু বলতে চাচ্ছিলাম যে রেভিনিউ গেইন অন সেল অফ ডিসপোজাল, আমি এরকম ভাষাটা ইউজ করতে চাই। আর আপনারা যদি মনে করেন যে না এত কিছু লিখবেন না, তাহলে গেইন অন সেল অফ ডিসপোজাল। স্যার আপনি রেভিনিউ দিয়ে করেন বলেন। হ্যাঁ, বা নরমালি গেইন অন সেল অফ ডিসপোজাল টাকা 5000, 5000 টাকা। তাহলে লস এইবার হ্যাঁ লস তো স্যার, স্যার এটা লস হওয়ার কথা না? 45,000 ডেবিট পাশে আর ক্রেডিট পাশে হচ্ছে 50,000 জন্য 5। হ্যাঁ 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 রাইট। লস অন সেল অফ ডিসপোজাল 40, 50, 55, এটা ছিল 50। হ্যাঁ 5000 টাকা লস। তাহলে এটা তো স্যার আর ক্যাপিটাল বা রেভিনিউ এরকম কিছু না, ওই যে বললাম আগেই তাকাইছি, কস্ট ছিল 50, বিক্রি করছে 30,000। আমি তো তাকিয়েছি আগেই, ক্যাপিটাল রেভিনিউ ভাগ করার সময় তো আমি বললাম যে আমি দেখলাম যে কষ্টের চেয়ে কম, কাজে ক্যাপিটাল হইল না। এইবার যেটুকু লস হয়েছে সেটুকু আমি বলতে পারি রেভিনিউ লস, আর যদি আমার কনফিউশন থাকে শুধু লস বলবো, লস অন সেল অফ ডিসপোজাল। যার যেভাবে বুঝতে সুবিধা সে সেভাবে বোঝেন, লেখেন, কোনো সমস্যা নেই, আমার বলা আমি বলে যাচ্ছি। তাহলে আমরা 60,000 দিয়েও দেখলাম, 30,000 দিয়েও দেখলাম, এবার 40,000 দিয়ে দেখবো। এবার আপনি 40,000 এর জার্নাল ডিসপোজাল এবং ওইটা দুইটাতেই করে ফেলেন তো আপনারা নিজেরা। এটাতে রেভিনিউ গেইন হবে স্যার 5000। হ্যাঁ রেভিনিউ গেইন হবে 5000। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য ছিল তিনটা যে আমি ফিগার দিলাম, সেল ফিগার, এখান থেকে আমার উদ্দেশ্য ছিল একটা ফিগার দিয়ে আপনাকে রেভিনিউ ক্যাপিটাল শেখানো, আরেকটা ফিগার দিয়ে আপনাকে লস হলো সেইটা শেখানো, আরেকটা ফিগার দিয়ে আপনার গেইন হলো সেইটা শেখানো। তিনটা ফিগার দিয়ে আমি তিনটা জিনিস শেখানোর জন্য আমি তিনটা লস ফিগার, তিনটা সেলস ফিগার বলেছি। আমার উদ্দেশ্য হলো সেইটা, যাতে যে কোনো ধরনের অঙ্ক আসুক আপনি জানি এই প্রিপারেশন নিয়ে যিনি হলে করে আসতে পারেন, আপনাকে কোনো বই পড়ার দরকার হবে না ইনশাআল্লাহ। স্যার আপনি যেভাবে বুঝাইছেন কারো আর বইয়ের দরকারও নাই। হ্যাঁ, তো এখন কি সবার ক্লিয়ার, কনফিউশন গুলো দূর হয়েছে কিনা, নাকি আমরা নেক্সটে যাব, নাকি এটা আরো বুঝাবো? স্যার এই সকল ক্ষেত্রে কি কখনো ক্যাপিটাল লস হতে পারে কিনা জার্নাল? না না, ক্যাপিটাল লস হবে না। ওই যে শুধু লস বললাম আমি, ক্যাপিটাল লস তো আর হয় না। আচ্ছা থ্যাংক ইউ। লস বললাম আর, অথবা রেভিনিউ লস। ওই যে 5000 টাকা একটা হলো, সেটাকে রেভিনিউ গেইন বলেন, অথবা রেভিনিউ লস বললেন, অথবা শুধু লস বললেন। আপনারা যদি রেভিনিউ আর ক্যাপিটালে ভাগ করতে না চান তাহলে শুধু লস বলবেন, শুধু গেইন বলবেন। আপনার যদি কনফিউশন হয় যে আমি কোনটা রেভিনিউ কোনটা ক্যাপিটাল বুঝতেছি না, কোনো সমস্যা নেই, আপনি ডাইরেক্ট গেইন এবং লস দিয়ে চলে আসবেন। অর্থাৎ ডিসপোজালের ক্ষেত্রে কখনো ক্যাপিটাল লস হতে পারে না, যদিও রেভিনিউ লস রেভিনিউ গেইন দুইটাই হতে পারে। হ্যাঁ রাইট, কিন্তু ক্যাপিটাল গেইন হতে পারে, কারণ ওই যে বললাম যে 50,000 টাকার চেয়ে 60,000 টাকায় বিক্রি করছে, তাহলে 10,000 টাকা তো ক্যাপিটাল গেইন হয়েই গেল। জি। কেউ কি শেয়ারের ব্যবসা করেন? যারা পার্টিসিপেন্ট আছেন এর ভিতর কি কেউ শেয়ারের ব্যবসা করেন? জি স্যার করেন। এইবার আপনার কাছে কোশ্চেন, ব্যবসা করে তো ধরা খাইছেন আমার কাছে, এইবার আপনি বলেন, আপনি একটা শেয়ার যদি 100 টাকা দিয়ে কিনে 120 টাকায় বিক্রি করেন, এইটা কি ধরনের লাভ করেন আপনি? ক্যাপিটাল গেইন স্যার। এইটাকে বলে ক্যাপিটাল গেইন। আর আপনি যদি 100 টাকার শেয়ারটা রেখে দেন, যখন ডিভিডেন্ডটা পান বছরের শেষে, ওইটাকে কি বলা হয়? কি রেভিনিউ বলে? রেভিনিউ বলে, রেভিনিউ গেইন বা রেভিনিউ বলে, ইনকাম বলে, রেভিনিউ ইনকাম। রেভিনিউ অ্যাকচুয়ালি কথাটা কিন্তু দুইটা অর্থে বোঝায়। একটা হলো যেই খরচ বা রেভিনিউ স্যার হচ্ছে হলো আমার, জি বলেন, আমি যদি ওটা থেকে আমি কোনো ইনকাম করতে পারি, মানে ওই অ্যাসেটটা ইউজ করার ফলে কিংবা ওই অ্যাসেটটার অন্য কোনো ইয়া করার ফলে যেটা আমার হবে সেটা হচ্ছে আমার
রেভিনিউ, আর ইনকাম হচ্ছে, আর ক্যাপিটাল গেইন হচ্ছে যদি আমার ওই অ্যাসেটটার প্রাইসে দাম বেড়ে যায়, কিংবা আমার ওই যেইটাই থাকুক না কেন, বন্ড, সিকিউরিটিজ, যেটাই থাকুক না কেন শেয়ার, সেটার দাম যদি বেড়ে যায়। হ্যাঁ ওটার সেটা ঠিক ভ্যালুয়েশন আছে, ওকে। কিন্তু আমরা যখন এই যে দেশের যখন বাজেট হয় সংসদে, অথবা আপনারা যেখানে চাকরি, যারা চাকরিতে আছেন তারাও চাকরি করেন, দেখুন সে প্রতিটা জায়গায় কিন্তু একটা বাজেট করে, বছরের প্রথমে করে না? আপনাদের যারা চাকরি করেন, জি স্যার, বাজেট করে। এই বাজেটের সময় খেয়াল করেন অনেকগুলো ওয়ার্ড আসে, এগুলা আমাদের, আমরা তো আগেই বলছি যে আমরা কিন্তু প্রফেশনাল, উই আর গোয়িং টু বি এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। আমরা ওই বিকম এমকম এর মতো অনেক গদবাদা পড়ে কিন্তু আমরা ডিগ্রি নিচ্ছি না। আমাদের নলেজটা থাকতে হবে, মোটামুটি সবই জানতে হবে, আর না জানা থাকলে সেটা চেষ্টা করতে হবে জানার জন্য। যেমন ওখানে আপনি দেখবেন, যা সংসদে যখন আলোচনা হয় দেখবেন যে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এর কথা হইলো রেভিনিউ আবার এক্সপেন্ডিচার হয় কি করে? যারা নন কমার্স তারা হয়তো ভাবতে পারে রেভিনিউ তো আয়, সে আবার এক্সপেন্ডিচার হয় কি করে? এখানে রেভিনিউ সেই অর্থে বোঝানো হয় যে এক বছরের ভিতরে যে খরচগুলো হয় সেইগুলাকে সাধারণত আমরা রেভিনিউ বলি। এটা সেটা রেভিনিউ এক্সপেন্ডিচারও হতে পারে, রেভিনিউ ইনকামও হতে পারে, এক বছরের জন্য যেগুলো হয়। আর মোর দ্যান এক বছর যেগুলা আমরা খরচ করি সেগুলা কি আমরা শুধু বলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর ক্যাপিটাল গেইন। তাহলে ক্যাপিটাল কথাটা যখনই আসবে তখনই ভাববেন এটা মোর দ্যান 1 ইয়ারের জন্য, এবং যখনই রেভিনিউ হবে তখনই ভাববেন যে এক বছরের এটা আয় অথবা এক বছরের খরচ। এই জন্য আমরা অনেক সময় বলি যে রেভিনিউ বাজেট। রেভিনিউ বাজেট বলতে বোঝায় যে এক বছরের বাজেট, যার ভিতরে এক বছরের খরচও আছে, এক বছরের আয়ও আছে, সেটাকে আমরা বলি রেভিনিউ বাজেট। দ্যাট মিনস এখানে রেভিনিউ বলতে কিন্তু এক বছরকে বোঝাচ্ছে, আবার রেভিনিউ অন্যদিকে আবার আয়ও বোঝায়। সো দ্যাট যখন যেখানে সেন্টেন্স অনুসারে আপনি অর্থ বুঝতে হবে। রেভিনিউ বাজেট তার মানে এখানে বুঝতে হবে যে আমার আয়ের বাজেট না, এক বছরের বাজেট, এক বছরের আয়, এক বছরের ব্যয়। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে স্যার একটা কথা বলবো স্যার। জি বলেন স্যার। এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার স্যার একটা পড়ছিলাম স্যার, যে যদি কোনো মেশিনারি বা ইকুইপমেন্ট প্রোডাক্টিভ ক্যাপাসিটি বা এফিসিয়েন্সি বা ইউজফুল লাইফ বাড়ানোর জন্য যদি বড় রকমের কোনো রিপেয়ারিং করা হয়, এই যে এক্সপেন্ডিচার, এটাকে স্যার বলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এটা কি স্যার, এটা কি এরকমই কোনো উদাহরণ? ক্যাপিটাল এক্সপেন্ডিচার হলো আমরা যেটা বলেছেন সেটা ঠিকই আছে। সেই রিপেয়ারটা যদি রিপেয়ারের এফেক্ট বা রিপেয়ারের জন্য যদি ওই অ্যাসেটের লাইফ যদি মোর দ্যান 1 ইয়ার হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এটাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলবো। কিন্তু যদি এইরকমের হয় যে না এটা আমি প্রতি বছরই এটা করতে হবে, তাহলে আর আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলবো। যেটা স্যার মেইনটেনেন্সের জন্য যেটা স্যার খরচ, সেটাকে সাথে আমরা ওই রেভিনিউ, মানে এটা কি এক্সপেন্ডিচারে যাবে স্যার তাহলে? হ্যাঁ, যেটা মেইনটেনেন্সের জন্য হয় সেটা রেভিনিউ এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার স্যার। জি জি, মনে করেন ক্যাপাসিটি বাড়াবে সেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। মনে করেন যে একটা মেশিনের যে আপনার প্রতি বছরে কিন্তু কিছু রিপেয়ার মেইনটেনেন্স করতে হয়। এখন মনে করেন যে লুব্রিক্যান্ট, একটা মেশিনে লুব্রিক্যান্ট ইউজ হয়, এই লুব্রিক্যান্টটা কিন্তু কখনোই ক্যাপিটাল এক্সপেন্ডিচার না, কারণ লুব্রিক্যান্টটা লাগে মেশিনটা চলার জন্য। তাহলে এইটা হলো বছরের খরচ, কাজেই ইট ইজ নট দি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কিন্তু একটা মেশিনের একটা পার্টস ভেঙে গেছে, ওই পার্টসটা লাগালে মেশিনের আয়ু 5 বছর বেড়ে যাবে, ওই পার্টসটা তখন আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করি। আবার স্যার অনেক মেশিন আছে যেটার হয়তো 5 বছর পর পর এক একটা পার্টস চেঞ্জ করতেই হবে, ওটাও তো স্যার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। যদি রাইট, বড় বড় ওভারহোলিং এর কাজ যেগুলো হয়, বড় বড় ইঞ্জিন কিংবা বড় বড় যে কোনো কিছু, সেটা স্যার 1 বছরের বেশি যদি ওটার ইউজেসটা কিংবা ওটার আমরা বেনিফিট পাই, সেটা স্যার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। জি, মূল কথা হলো আপনি ভাববেন যে আপনি যেটা করতেছেন সেটা কি 1 বছরের জন্য কিনা, এতটুকু আর কিছু না। যদি 1 বছরের জন্য হয় সেটা খরচ হোক আয় হোক, সেটাকে আমরা রেভিনিউ বলি। আর যদি 1 বছরের বেশি জন্য হয় তাহলে সেটাকে আমরা ক্যাপিটাল বলি। And capital it's maybe expenses, it's maybe income. Revenue it's maybe expenses, maybe income. ওকে, আমরা মনে হয় বেশি কথা বলে ফেলছি, কেউ কিছু মানে বিরক্ত হয়ে না, আমার মনে হয় অনেকে হয়তো বিরক্ত হতে পারেন। ওকে, আমরা এখন কিছু প্র্যাকটিক্যাল কয়েকটা অঙ্ক করতে চাই।
আপনারা এখানে শেয়ার দিতে হবে। আমি হোয়াটসঅ্যাপে অবশ্য দিয়ে দিছি কিছুক্ষণ আগে। ওকে, আমরা এখানে প্রথম কনসেপ্টটা দেখি। এখানে দেখেন প্রথম যে প্রবলেমটা সেটা বলা আছে যে ABB Limited installed a new machine in its factory on 1st January 2011. The lifetime of the asset is estimated for 3 years. তার মানে এখানে n পেয়ে গেলাম 3 years. The purchase price of the machine was BDT 20,000. মানে কস্ট প্রাইস হলো এখানে ডাইরেক্ট মেশিন কস্ট প্রাইস হলো 20,000 টাকা সে কিনেছে, এবং ইম্পোর্ট ডিউটি সে যখন ইম্পোর্ট করেছে তখন তার ডিউটি দিয়েছে 3,000 টাকা। মেশিনটা বসাতে ইনস্টল কস্ট লেগেছে 1,000 টাকা, এবং মেশিনটা প্রতি বছর সারতে অ্যানুয়াল ইন্স্যুরেন্স পেড করতে হয়। না সারতে না, সরি, ওই মেশিনের এগেইনস্ট একটা ইন্স্যুরেন্স করা আছে, সেখানে প্রতি বছর 500 টাকা পেমেন্ট করতে হয়। The salvage value of the asset was estimated at BDT 6,000. Estimated value salvage value ধরেছে 6,000 at the end of the lifetime. ABB Limited follows a straight line depreciation method for this asset. আপনার কাছে চেয়েছে prepare all related journal entry and show all income statement entries and balance sheet presentation in the books of ABB Limited for the year 11, 12 and 13. এইবার আপনারা প্রথমে কস্ট অফ দি মেশিনারি বের করেন তো। কস্ট অফ দি মেশিনারি 24,000। হ্যাঁ 24,000 অ্যানুয়াল ইন্স্যুরেন্স পেইড আসবে না স্যার। হ্যাঁ, সবাই বের করেছেন? প্রথমে আমাকে বের করতে হবে যেটা কস্ট অফ দি মেশিন। এখানে প্রথমে আইটেমটাই হলো মেশিন কস্ট প্রাইস হলো 20,000, সেটা আসবে, প্লাস হলো ইম্পোর্ট ডিউটি। এগুলা কিন্তু আমি থিওরিতে বলেছি, আপনারা যারা নোট করেছেন শুধু তারাই এখন বলতেছেন যে এত কস্ট, যারা নোট করেননি তারা কিন্তু এখন হয়তো চিন্তা করতেছেন। কিন্তু আমি কিন্তু প্রতিটা আইটেম যখন আমি থিওরি বলেছি যে কি কি প্রাইস আসবে কস্টিং এ, তখন কিন্তু প্রতিটার নাম আমি উল্লেখ করেছি। আপনারা যদি মনে থাকে বা কেউ নোট করলে দেখেন খাতায় লেখা আছে। সো দ্যাট এই জন্যই থিওরিটা পড়ানো হয়, যাতে অঙ্ক গিয়া কোনো কনফিউশন আর না থাকে। তাহলে কস্ট প্রাইস অফ দি মেশিন কত বের হয়েছে আমাদের? 24,000 টাকা। 24,000। সবাই কি একমত আমরা, নাকি কারো কনফিউশন আছে? একমত। 24,500। এই যে বলছেন একজনের 24,500, বলেন 500 কেন আসবে? ইন্স্যুরেন্স কি স্যার রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে যাবে? এখানে কি বলছে? ইন্স্যুরেন্সের আগে কি বলছে দেখেন। ও স্যার অ্যানুয়াল ইন্স্যুরেন্স। আমি তো একটু 5 মিনিট আগে তো এই কথাটা বললাম। অ্যানুয়াল ইন্স্যুরেন্স। জি স্যার 5 মিনিট আগে তো বলেছি কোনটা ক্যাপিটাল আর কোনটা রেভিনিউ, এবং থিওরি যখন পড়েছে তখনও বলেছি। কিন্তু যারা নোট করেছেন তারা খাতা খুলেন দেখেন, ওখানে আপনি মেশিনারি আমি বহুত আইটেম বলেছি, এখানে তো অল্প আইটেম, আমি তো ওখানে অনেকগুলো আইটেম বলছিলাম থিওরির সময়। কি কি মেশিনারিতে ডেবিট হবে যদি আনার সময় হতো তাহলে এটা হয়তো ক্যাপিটাল এক্সপেন্সের সাথে যোগ হতো। জি জি, যে আনার সময় যে এই ইন্স্যুরেন্সটাই যদি ইম্পোর্ট করার সময় একটা যে ইন্স্যুরেন্স করতে হয় সেইটার ইন্স্যুরেন্স হতো, তাহলে হয়তো এটা ক্যাপিটাল এক্সপেন্স ক্যাপিটাল কস্ট হিসেবে। হ্যাঁ, তখন তাহলে এইটা আমরা মেশিনের সাথে যোগ করতাম। রাইট, মেশিনটা ইউজফুল অবস্থা আসার আগে যত খরচ সবই স্যার কষ্টের মধ্যে যাবে। রাইট রাইট, ইনক্লুডিং ইনস্টলেশন কস্ট এবং মেশিনটা চালু করা পর্যন্ত যত খরচ। ওকে, তাহলে আমরা 24,000 পেয়েছি। এখন বলছে যে সে ফলো করে কি
স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন মেথড। তাহলে ডেপ্রিসিয়েশন কত হবে পার ইয়ার? ৬,০০০ টাকা স্যার। ২৪,০০০ টাকা থেকে ৬,০০০ টাকা বাদ দিব, তাকে ৩ দিয়ে ভাগ করব। ১৮,০০০ কে 3 দিয়ে ভাগ করলে ৬,০০০ টাকা আসবে পার ইয়ার। রাইট, সবাই কি বুঝেছেন? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে ২৪,০০০ টাকা আমার কস্ট প্রাইস ছিল, সেখান থেকে উনি বলেছেন যে স্যার সেলভেজ ভ্যালু আছে ৬,০০০, তাহলে মাইনাস যাবে ৬,০০০, থাকবে ১৮,০০০। এই ১৮,০০০ কে যেহেতু তার লাইফ হলো 3 বছর, তাহলে 3 দিয়ে ভাগ হবে, তাহলে 18 কে 3 দিয়ে ভাগ করলে পার ইয়ার ৬,০০০ টাকা আমি ডেপ্রিসিয়েশন পাবো স্ট্রেট লাইন মেথডে। এইবার আপনাকে বলেছে প্রিপেয়ার অল রিলেটেড জার্নাল এন্ট্রি। 11, 12, 13 জার্নাল এন্ট্রি করেন। 11তে কি জার্নাল হবে বলেন? মেশিন ডেবিট, ক্যাশ ক্রেডিট 24,000 টাকা। রাইট। ডেপ্রিসিয়েশন যখন ক্যাশ লিখবেন, ক্যাশের ওখানে অবলিক দিয়ে ব্যাংকও লিখে ফেললেন, ক্যাশ ব্যাংক। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন 6,000 টাকা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 6,000 টাকা। রাইট। তারপর স্যার থার্ডটা হবে অ্যানুয়াল এক্সপেন্স 500 টাকা, আর টু ক্যাশ 500 বা ব্যাংক 500। না, এটা হয়নি স্যার। এই অ্যানুয়াল ইন্স্যুরেন্স এই 1 তারিখে জার্নালে কি আসবে না? অ্যানুয়াল ইন্স্যুরেন্স 1 তারিখে জার্নালে আসবে না? ক্যাশের সাথে যোগ হবে না এটা? ক্যাশের সাথে? জি স্যার। মেশিন 24,000, অ্যানুয়াল ইন্স্যুরেন্স 500 এন্ড ক্যাশ 24,500 হবে না? ক্যাশ পেলেন কোথায় আবার আপনি? ক্যাশ আর ব্যাংক 1 তারিখে যে মেশিনটা যে কিনলাম তখন তো আমার জার্নালটা দিতে হবে। মেশিনটা যেটা কিনলাম সেটা তো কস্ট বেরি করলাম আমি 24,000, আবার 500 পেলেন কোথায়? স্যার এই যে অ্যানুয়াল ইন্স্যুরেন্স যেটা দেওয়া আছে। অ্যানুয়াল ইন্স্যুরেন্স তো মেশিনের সাথে না। সেইটার কোনো জার্নাল হবে না? না, জার্নাল তো অবশ্যই হবে। মেশিনের সাথে হবে কেন? এটা কি মেশিনের কস্ট নাকি? স্যার এটা আলাদা নামে হবে না? আরে বাবা, এটা কি হবে এটা পরের কথা, আপনি আগে মেশিন ক্লিয়ার হন। আচ্ছা স্যার। মেশিনের কথা, মেশিনটা আগে ক্লিয়ার হন। মেশিনের খরচ কত? 24,000। তা আপনি তো মেশিন কিনেছেন 24,000 টাকা দিয়ে, আপনি তো 24,500 টাকা দিয়ে মেশিন কেনেননি। জি স্যার। তাহলে 24,000 টাকা মেশিনারি ডেবিট, আর ক্রেডিট হবে ক্যাশ আর ব্যাংক 24,000 টাকা। এরপরে আপনি ডেপ্রিসিয়েশন হিসাব করলেন 6,000 টাকা, তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট 6,000 টাকা টু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন মেশিনারি 6,000 টাকা। এইবার আসেন আপনার এই ইন্স্যুরেন্স। যিনি প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট আর ক্যাশ বা ব্যাংক যেটা দিই সেটা ক্রেডিট। যেহেতু স্যার 1 তারিখ পে করে সমস্যা আপনাদের নিয়ে, আপনারা আসলে আমার চেয়ে অনেক অ্যাডভান্স, এই জন্য হলো সমস্যা। স্যার ইন্স্যুরেন্স আমার চেয়ে আপনারা আমাকে পড়াতে পারবেন যা দেখতেছি আসলে। It is not the prepaid insurance. স্যার সব কনফিউশন হয়ে যাচ্ছে। স্যার ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স পেয়েবল ক্রেডিট এরকম কি? Not insurance. থেকে হিসাব করতেছি স্যার, ইন্স্যুরেন্স তো আমার আগেই হয়ে গেছে, এটা তো প্রিপেইড হয় কিভাবে? এটা it is not insurance. এটা ল্যাঙ্গুয়েজটা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট টু ক্যাশ অন ব্যাংক। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস বলছিলাম। না, আপনি বলার সময় শুধু বলছেন অ্যানুয়াল ইন্স্যুরেন্স, আমার সব মনে আছে। আপনি বলছিলেন অ্যানুয়াল ইন্স্যুরেন্স, তখন আমি বলছি না এটা হয়নি, নট অ্যানুয়াল ইন্স্যুরেন্স। আপনি বলবেন ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট। আচ্ছা স্যার। ইন্স্যুরেন্স তো আপনার ইনকামও হতে পারে। জি। তাহলে শুধু ইন্স্যুরেন্স বলে আমি কি বুঝবো? আপনি যদি শুধু ইন্টারেস্ট বলেন আমি কি বুঝবো? আমাকে বলতে হবে, আমি তো বুঝি কম, আমাকে বুঝাতে হবে যে ইন্টারেস্ট ইনকাম আর ইন্টারেস্ট এক্সপেন্সেস। সেরকম ইন্স্যুরেন্স এক্সপেন্সেস আর ইন্স্যুরেন্স ইনকাম, ও ইন্স্যুরেন্স কাছ থেকে আমরা প্রিমিয়ামও পাই, অনেক সময় টাকা পাই। সো দ্যাট ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট টু ক্যাশ অর ব্যাংক। এবার দেখেন সবাই ক্লিয়ার হলো কিনা 3টা জার্নাল। স্যার আমি প্রিপেড বলছিলাম এসেন্সে যে এটা 1 তারিখ যখন আমরা আগে দিয়ে দিয়েছিলাম, মানে অ্যাক্রুয়াল বেসিস বা ওই যে ডিসকাশনটার কারণে আমি চিন্তা করছিলাম প্রিপেড দিয়ে কি করবো নাকি। এর ক্ষেত্রে স্যার প্রিপেড দিয়ে তাহলে ভুল হবে না? না, আপনি কি করে ভাবলেন যে 1 তারিখ? আপনি তো ওখানে একটা ফুল স্টপ আছে ভাই, 2011 পরে তো ফুল স্টপ আছে। তাহলে ওই 1 তারিখে যে ইন্স্যুরেন্সটা দিয়েছে আপনি বুঝলেন কি করে? এটা ঠিক স্যার। হ্যাঁ,
হ্যাঁ, তারপরে তো আবার বলেও দিছে অ্যানুয়াল ইন্স্যুরেন্স। তাহলে তো আপনাকে ওখানে বলতো যে অ্যানুয়াল ইন্স্যুরেন্স পেইড ইন অ্যাডভান্স অথবা পেইড অন 1 জানুয়ারি, সেই কথা বলতো। আর যদি আপনার এত কনফিউশন থাকে আপনি একটা নোট দেন, I assume that this insurance paid at the end of the year, তাহলে আপনি গোল্ড মেডেল পাবেন। স্যার সিলভার মেডেল পেলেও কি পাস করা যাবে? মেডেল তো পাশের পাস উপরে না করলে সিলভার মেডেল, পাস না করলে মেডেল নাই ভাই, পাস করতে স্যার হবে। পাস তো স্যার একবার এক চান্স যারা পাস করে তাদেরকে গোল্ড মেডেল দেবে। না, শুধু পাস করলে হয় না তো, আবার মার্কিংও আছে, লেভেল জি আছে। স্যার, হ্যাঁ স্যার, উনি যেভাবে বলতেছেন তাহলে তো স্যার কি করবো। ওকে, এবার 12 জার্নাল করেন। 12 জার্নাল করেন। স্যার মেশিন ডেবিট 18,000 টাকা, টু ক্যাশ বা ব্যাংক ক্রেডিট 18,000 টাকা। 12 সনে মেশিন 18,000 টাকা কিনছে নাকি? কোথায়? এখানে শুধুমাত্র ডিপ্রিসিয়েশন আসবে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। ও হ্যাঁ হ্যাঁ, সরি স্যার, আমি ওই যে মাইনাস করে আবার ইয়া করছিলাম। না, আপনি 12 সনে কি করছেন সেটার জার্নাল করবেন। 12 সনে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস প্রতি বছর যেহেতু স্টেট লাইন 6,000 টাকা, তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট টু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আর কি? ইন্স্যুরেন্সে আছে স্যার, ইন্স্যুরেন্সটা আছে, রাইট। যেহেতু বলছে অ্যানুয়াল, কাজে 12 সনে ইন্স্যুরেন্স দিতে হবে। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট টু ক্যাশ অর ব্যাংক 500। জি স্যার। 2013 সালে অনেক কিছু চেঞ্জ হয়েছে স্যার। এখানে যদি অ্যানুয়ালটা না বলতো তাহলে কি জাস্ট 2011 সালেই আসতো ইন্স্যুরেন্সের জার্নালটা? সেক্ষেত্রে হয়তো ভাষাটা আপনাকে এমন ভাবে বলতো যাতে বুঝতে পারতেন যে 11 সনের ইন্স্যুরেন্স। আর নরমালি ইন্স্যুরেন্স তো 1 বছরের হয় না, ইন্স্যুরেন্স প্রতি বছরই থাকে। ভাষা দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আর আপনি যদি এমন হয় যে ভাষাটাই আপনার কাছে ক্লিয়ার না, সেক্ষেত্রে আপনি নোট দিয়ে আপনি যা মনে করবেন তাই হবে। স্যার ইন্স্যুরেন্স পেইড বিডিটি 500 ফর দ্য ইয়ার, তাহলে কি হতো স্যার? হ্যাঁ জি বলেন। ইন্স্যুরেন্স পেইড বিডিটি 500 টাকা ফর দ্য ইয়ার, তাহলে কি এটা আমরা অ্যানুয়াল হিসেবে ধরতে পারতাম নাকি ফর দ্য ইয়ার শুধু এই বছরের জন্য? হ্যাঁ, তাহলে আপনি ধরতেন যে 11 বছরের জন্য ধরতেন। আর যদি আপনি 12তে ধরতে যান সেক্ষেত্রে আপনি নোট দেবেন যে আমি মনে করলাম যে ইন্স্যুরেন্স যেহেতু এটা প্রতি বছরের জন্য আমি ধরে নিলাম। এতে কোনো ভুল হবে না। আপনি নোট থাকলে, মানে আপনি যদি কোনো অঙ্ক করেন তার সাপোর্টে যদি আপনি বলে দেন যে আমি এটা ধরে করলাম, তাহলে আপনার কোনো ভুল নাই। আর আপনি যদি নোটটা না দেন সেক্ষেত্রে এক্সামিনার ভুল ধরে ফেলবে। বুঝতে পারছি। ওকে, তাহলে 13 কিন্তু আমার সেম কি হবে, তাই না? 12 এবং 13 কিন্তু সেম এন্ট্রি নাকি? জি স্যার। ওকে, তাহলে আমরা 11 এন্ট্রি করেছি, 12 এন্ট্রি করেছি, 13 এন্ট্রি করেছি। কারো কি কোনো কনফিউশন আছে? নো স্যার। ওকে, এবার আপনারা ইনকাম স্টেটমেন্ট করেন। উপরে লিখবেন ইনকাম স্টেটমেন্ট, উপরে লিখবেন কোম্পানির নাম এবিবি। সবসময় মনে রাখবেন যাই আপনি করেন, এই যে জার্নাল করেছেন উপরে কিন্তু কোম্পানির নাম লিখবেন, তারপর লিখবেন জার্নাল এন্ট্রিজ। এইসব ফর্মালিটি সবসময় মেনটেন করবেন, এগুলোতে কিন্তু মার্ক ক্যারি করে। মনে করবেন না যে এখন আপনি লিখলেন উপরে এবিবি লিমিটেড জার্নাল এন্ট্রি, উপরে সুন্দর লিখে এরপর আপনি স্টার্ট করলেন। আরেকটা ছাত্র বা ছাত্রী সে কিছুই লিখলো না, শুধু জার্নাল স্টার্ট করলো, তাহলে দুজনের মধ্যে যখন মার্কিং করবে এক্সামিনার, কাকে একটু বেশি দেবে? অবশ্যই যিনি উপরে লিখেছেন হেডিং টেডিং তাকে 1 মার্ক বেশি দেবে। আর অটোমেটিক্যালি তখন যিনি লেখেন সে 1 মার্ক কম পেয়ে যাচ্ছে। কাজেই সবসময় যা কিছু করেন উপরে হেডিং লিখবেন। যেমন এখন আমরা ইনকাম স্টেটমেন্ট করতেছি, উপরে হেডিং লিখবো এবিবি লিমিটেড ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার 2011, এভাবে ক্লিয়ার বলবো। 2012, 2013। তাহলে 11তে ইনকাম স্টেটমেন্ট কি কি হবে বলেন? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আর ইন্স্যুরেন্স এক্সপেন্স। রাইট, শুধু দুইটা আইটেম আসবে।
অথবা ওখানে ইনকাম স্টেটমেন্টের জায়গায় আপনি পার্শিয়াল ইনকাম স্টেটমেন্টও লিখতে পারেন হেডিং এ, যে পার্শিয়াল ইনকাম। অ্যাকচুয়ালি তো আমার ইনকাম স্টেটমেন্ট ফুল আর না, শুধু দুইটা আইটেম আমি দেখাচ্ছি যে এই দুইটা আইটেম ইনকাম স্টেটমেন্টে থাকবে। একটা হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস আর একটা হলো অ্যানুয়াল ইন্স্যুরেন্স। এই দুইটা কখনোই যোগ করবেন না, এইভাবে ওপেন থাকবে, কারণ ইটস এ পার্শিয়াল, যোগ করে নামানোর তো দরকার নেই, এইভাবে ওপেন থাকবে। ওকে, তাহলে 11 ব্যালেন্স শিট করেন। ব্যালেন্স শিট করেন। স্যার ব্যালেন্স শিটের ক্ষেত্রে এটা হয় পার্শিয়াল ব্যালেন্স শিট। পার্শিয়াল লিখতে পারেন, অসুবিধা নাই, কোম্পানির নাম লিখবেন, পার্শিয়াল ব্যালেন্স শিট লিখতে পারেন, অথবা শুধু ব্যালেন্স শিট অ্যাজ অন। ব্যালেন্স শিট কিন্তু অ্যাজ অন হয়, ব্যালেন্স শিট অ্যাজ অন 31st ডিসেম্বর 2011। ক্যাশ যাবে। বলেন কি কি আইটেম হবে ব্যালেন্স শিটের? ক্যাশ স্যার ক্যাশ আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ক্যাশ আর আসবে না, এখানে শুধু মেশিন আসবে, মেশিন 24,000 আর লাইবিলিটি সাইডে অথবা এখানে তো মাইনাস করার সুযোগ নাই, আর এই পাশে হবে 6,000 টাকা, এই দুইটাই, আর কিছু আসবে না স্যার। ঠিক আছে, না আমরা এখানে বলছি কিন্তু ব্যালেন্স শিট প্রেজেন্টেশন, ব্যালেন্স শিটে আপনি কিভাবে দেখাবেন সেটা বলছে। তাহলে আমি 11তে ব্যালেন্স শিটে গিয়ে কি দেখাবো বললেন? অ্যাসেটে আমি অ্যাসেট সাইডে প্রথমে মেশিন 24,000 টাকা দেখাবো, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন তো আমার লাইবিলিটিতে 6,000 টাকা দেখাবো। মেশিনারি 20,000 পাইলেন কোথায়? 24,000। 24,000 হ্যাঁ 24,000 মেশিনারি লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 6,000, আউটার কলমে 18,000। স্যার এটা কি আমি লাইবিলিটি সাইডে দেখাবো? এটাই বলতেছিলাম, লাইব্রেরি কেন দেখাবো এটা? না, লাইব্রেরি সাইডে নরমালি আমরা দেখাই না, আর থিওরিতে তো বহুত কথা বললাম এটা নিয়ে। স্যার এটা ইনার কলমে, অ্যাসেটের ইনার কলমে অ্যাসেটের যে মাইনাস কলম করে দিলে বেটার হবে না স্যার? আমি তো সেইটাই বলতেছি, আমি তো সেই কথাই বলতেছি যে অ্যাসেট 24,000 টাকা লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 6,000 টাকা, আউটার কলমে 18,000 টাকা, একটা আইটেম আসবে। আর যিনি ক্যাশের কথা বলেছেন, ক্যাশের পুরা তো আমার ব্যালেন্স শিট দেয়নি, কাজে ক্যাশ মাইনাস, এখানে মাইনাস ফিগার তো আমি ব্যালেন্স শিটে এখানে দেখাবো না, কারণ ক্যাশের তো আমার ওপেনিং ব্যালেন্স নাই, সারা বছর ইনকাম করেছি তা নাই, কিছুই নাই, কাজে এখানে ক্যাশ আসবে না। ওকে স্যার, শুধু আপনাকে জানতে চাইছি আপনি অ্যাসেটটা কিভাবে দেখাবেন সেইটা। অ্যাসেটটা আমি প্রথম বছরে 24,000 মাইনাস 6,000 ইকুয়াল টু 18,000 আউটার কলমে নিয়ে যাব, শুধু একটা এন্ট্রি হবে আর কিছু না। ওকে, 12 ইনকাম স্টেটমেন্ট বলেন। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স। রাইট, তাহলে অ্যাকচুয়ালি ইনকাম স্টেটমেন্ট যেহেতু আমরা 11 সন বুঝে ফেলছি, 11, 12, 13 কিন্তু একই ইনকাম স্টেটমেন্ট, তাই না? ইয়েস স্যার, কোনো চেঞ্জ নাই। স্যার ব্যালেন্স শিট শুধুমাত্র অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যাবে? হ্যাঁ, শুধু ব্যালেন্স শিটটা বলেন। ইনকাম স্টেটমেন্ট আপনারা করবেন, যেহেতু চেয়েছে খাতায় করবেন, কিন্তু আমি বলতে চাচ্ছি যে 11তে যেহেতু আমরা করে ফেলছি, 11র সেম জিনিসই 12তে হবে, 13তে হবে, কারণ নতুন কোনো আইটেম নেই, কিন্তু ব্যালেন্স শিট সেম হবে না, সেই জন্য ব্যালেন্স শিটের ফিগারটা বলেন। ব্যালেন্স শিটে হবে মেশিন 24,000 মাইনাস অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 12,000, 12,000। না, আবার 6ই হবে, দিয়ে এখানে তো 12 হবে। আমি তো 18 থেকে 6 বাদ দেব। জি স্যার। স্যার মেশিন 18,000 টাকা থেকে অ্যাকুমুলেটেড এক্সপেন্স, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 6,000 টাকা বাদ দিয়ে 12,000 টাকা। না, মেশিন 24,000ই থাকবে। 24,000 থাকবে। 18,000 টাকা মেশিনারি পেলেন কোথায়? মেশিন তো 18,000 টাকা কোনই কস্ট ছিল না।
তাহলে আমরা মেশিনকে 24,000 রেখে অ্যাকুমুলেটেড 12,000 করে তাহলে 12,000 করবো স্যার। রাইট, সেইটাই। যিনি 18,000 টাকা বলেছেন তার কনসেপ্ট সমস্যা আছে। 18,000 টাকা কিন্তু মেশিনের কস্ট না 12তে গিয়া। দ্যাট ইজ দি প্রেজেন্টেড ভ্যালু টু ব্যালেন্স শিট। অ্যাসেটের ব্যালেন্স শিটে দেখিয়েছি আমি 18,000 টাকা। দ্যাট ইজ নট দি কস্ট। কস্ট হলো 24। কস্ট অলওয়েজ ফিক্সড। আপনার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাড়বে। 11তে গিয়া 6 ছিল, 12তে গিয়া 12 হবে। 11 এর 6 আর 12 এর 6 দুটো মিলে 12 হবে। সো দ্যাট 24,000 মাইনাস 12,000 সমান সমান 12,000 যাবে আউটার কলামে। দ্যাট ইজ দি প্রেজেন্টেড ভ্যালু, নট দি কস্ট অফ দি মেশিন। দ্যাট ইজ বুক ভ্যালু, যেটাকে আমরা বুক ভ্যালু বলি। তাহলে 13তে গিয়ে কি হবে? 18,000 টাকা মাইনাস হবে। রাইট, 24,000 দিয়ে 18,000 মাইনাস হবে। আউটার কলামে 12,000 টাকা, 6,000 টাকা। 24,000 দিয়ে 18,000 মাইনাস করলে 12,000 হয়। 6,000। ওকে, মূল কথা হলো অঙ্ক যত ছোটই হোক আপনাকে টেস্ট করলো যে আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার কিনা। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা ইনকাম স্টেটমেন্ট করলাম, তারপরে আমরা ব্যালেন্স শিট কিভাবে প্রেজেন্টেশন হবে সেটা করলাম, প্লাস হলো আমরা প্রতি বছরের জার্নাল করলাম। এখন সবার ক্লিয়ার হইলো কিনা বলেন? যদি ক্লিয়ার হয় আপনাদের, মানে আমি যা করাচ্ছি বা পড়াচ্ছি যদি এতটুকু ধারণ করতে পারেন, কোনো বই টাচ করার দরকার হবে না পরীক্ষার জন্য। নাম্বার 2, KEC Limited installed a new machine in its factory on 1st January 2011. The lifetime of the asset is estimated for 3 years. The purchase price of the machine was 12,000. Imported duty 6,000. Install cost 2,000. Annual insurance paid 1,000. At the end of 2013, the asset was sold to KFW Limited at BDT 900. KEC Limited follows 50% declining balance depreciation method for this asset. Prepare all related journal entries and show all income statement entries and balance sheet presentation in the books of KEC Limited for the year 2011, 12 and 13. করেন। তার মানে এই অঙ্কটা করতে গেলে আপনাকে ডিক্লাইনিং ব্যালেন্স ডেপ্রিসিয়েশন মেথডটা বুঝতে হবে। প্রথমে আমরা মেশিনের কস্ট বের করব, তারপরে কস্ট 20,000। সবথেকে ভালো হবে ওয়ার্কিং করে আমরা কিছু কাজ করে রাখলে বারবার জার্নালে ওয়ার্কিং করার দরকার হবে না। সেজন্য ওয়ার্কিং এ কস্ট অফ দি মেশিন বের করা। কস্ট 20,000 স্যার। হ্যাঁ, আমি একটু শেষ করি। তারপরে আপনার ডেপ্রিসিয়েশন বের করা, তারপরে আপনি রিকোয়ারমেন্টে যাবেন। তাহলে খাতা সুন্দর থাকবে, দেখতে সুন্দর লাগবে, আপনাকে বারবার চিন্তা করতে হবে না। শুধু ওয়ার্কিং দেখে দেখে জার্নাল করবেন, ইনকাম স্টেটমেন্ট করবেন, ব্যালেন্স শিট করবেন। কাজেই বারবার আপনাকে আর ক্যালকুলেশন করার দরকার নেই। এই জন্য কস্ট অফ দি মেশিন আগে বের করবেন, তারপর ডেপ্রিসিয়েশন অফ দি মেশিন ফর 11, 12 and 13 ওয়ার্কিং এ করে নেবেন, দেন আপনি জার্নাল শুরু করবেন।
তাহলে আমরা প্রথমেই কস্ট অফ দি মেশিন ওয়ার্কিং এ করব, সেখানে একজনে বলেছে 20,000, সবাই কি তাই হয়েছে? ওকে, যেহেতু এক নম্বরের মতনই সেম জিনিস, শুধুমাত্র এখানে ডেপ্রিসিয়েশন মেথডটা চেঞ্জ। তো এখন ডেপ্রিসিয়েশন বের করেন। ডেপ্রিসিয়েশন ফর 11, 12 and 13 একবারে বের করে ফেলেন। স্যার 11 হচ্ছে 10,000, এই 20,000 এর 20,000 50% 10,000। স্যার 12 হবে স্যার আলটিমেটলি বুক ভ্যালু 10,000, সেটার 50%, তাহলে আলটিমেটলি হবে 5,000। তাহলে আমার বাকি থাকে 5,000, সেটার আবার যদি থার্ড ইয়ার হিসেব করি তাহলে 50,000 এর 2,500। ওকে, তাহলে আমার মনে হয় একটা ফরম্যাট করে আমরা ডেপ্রিসিয়েশন গুলো বের করে ফেলি। তাহলে আমরা যদি আপনার 5টা কলাম করি ওয়ার্কিং এ, 5টা কলাম করে প্রথম কলামে ইয়ার লিখি, তারপরের কলামে আমরা ওপেনিং ভ্যালু অবলিক বুক ভ্যালু লিখি, তারপরের কলামে আমরা ডেপ্রিসিয়েশন লিখি ফর দি ইয়ার at the rate of 50%। তারপর আমরা বুক ভ্যালু লিখি, ক্লোজিং বুক ভ্যালু, প্রথমটা ছিল ওপেনিং, এটা হলো ক্লোজিং বুক ভ্যালু। তারপরের কলামটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে, এইজন্য এটা এখন এখানে করে নেই, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে 5টা কলামের 5টা হেডিং হলো, প্রথম কলাম হলো ইয়ার, পরের কলাম হলো ওপেনিং ভ্যালু অবলিক বুক ভ্যালু, তারপর বললাম ডেপ্রিসিয়েশন ফর দি ইয়ার এট দি রেট অফ 50%, তারপর বললাম ক্লোজিং বুক ভ্যালু, তারপর বললাম অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এইবার প্রথম হলো 2011 ওপেনিং ভ্যালু হলো 20,000, যেহেতু আমি আগেই কস্ট বের করেছি 20,000, 12 আর 6 18 আর 2 20 অ্যানুয়াল ইন্স্যুরেন্স এটা আসবে না, কাজে কস্ট অফ দি মেশিন 20,000 আমরা আগে ওয়ার্কিং করে নিয়েছি, কাজে ওপেনিং বুক ভ্যালু 20,000। নাও দি ডেপ্রিসিয়েশন বলেছে 50%, তাহলে 10,000। সো ক্লোজিং বুক ভ্যালু is equal to opening book value minus depreciation, that means 10,000। 20,000 minus 10,000 is equal to 10,000। আর accumulated depreciation of 10,000, accumulated depreciation of 10,000। Now the second year 2012, এখানে ওপেনিং বুক ভ্যালু কত 12 তে 10,000, ক্লোজিং বুক ভ্যালুটাই 12 তে এসে ওপেনিং বুক ভ্যালু হয়ে যায় ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের ক্ষেত্রে, সো দ্যাট ওপেনিং বুক ভ্যালু এখানে 12 তে এসে 10,000 হবে, 10,000। তারপর ডেপ্রিসিয়েশন এট দি রেট অফ 50% কত হবে 5,000। ফাইন, তাহলে 10,000 থেকে 5,000 মাইনাস গেল, ক্লোজিং বুক ভ্যালু কত থাকবে 5,000। ফাইন, রাইট। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত হবে 17,500 স্যার। 15,000 এখানে 15,000, প্রথম বছরে 10,000 আর এই বছরের 5,000, 15,000। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 15,000। গত 11 10 আর 12 5 মোট 15,000। এবার যদি আমি 13 তে আসি, 13 তে ওপেনিং বুক ভ্যালু হবে 12 ক্লোজিং বুক ভ্যালুটা, দ্যাট মিন্স 5,000। সেখান থেকে ডেপ্রিসিয়েশন যাবে 50% 2,500। তারপরে ক্লোজিং বুক ভ্যালু থাকবে 2,500।
ক্লোজিং বুক ভ্যালু থাকবে 2500। এরপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে 12তে ছিল 15000 আর 13তে হলো ডেপ্রিসিয়েশন 2500, তাহলে 17,500, 17,500। এখন দেখবেন এই ওয়ার্কিং দেখে দেখে আপনার জার্নালগুলো খুব ইজি হয়ে যাবে। তাহলে 11 জার্নাল কি হবে বলেন? ফার্স্ট জার্নাল 11তে মেশিন 20,000, টু ক্যাশ বা ব্যাংক 20,000। রাইট। সেকেন্ড এন্ট্রি 2011 সালের টা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 10,000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 10,000। স্যার একবারে কি লিখবো নাকি সবগুলো আলাদা আলাদা, মানে 11, 12, 13 এরকম করে? না, আপনি 11, 12 আলাদা আলাদা করেই তো লিখতে হবে ইয়ার ওয়াইজ। তারপরে স্যার 2012 সালে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স না আপনি 11টা আগে শেষ করেন, 11 টোটাল জার্নালগুলো শেষ করেন। অ্যানুয়াল ইন্স্যুরেন্স এক্সপেন্স 1000, টু ক্যাশ বা ব্যাংক 1000 ক্রেডিট। রাইট। অ্যানুয়াল ইন্স্যুরেন্স এক্সপেন্স হবে। অ্যানুয়াল না লিখলেও হয়, শুধু ইন্স্যুরেন্স এক্সপেন্সেস লিখলেও হয়। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট টু ক্যাশ অর ব্যাংক 1000। এটা হয়ে গেল আপনার জার্নাল। এখন আসেন 11 আপনার ইনকাম স্টেটমেন্ট। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আর হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, ফাইন। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের প্রথম ছিল 10,000 আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ছিল 1000, 11,000। যোগ করবেন না, ওইভাবে ওপেন থাকবে। 10,000 আর 11,000 দুইটা ফিগার থাকবে, কখনোই যোগ করবেন না। এবার ব্যালেন্স শিট 11। স্যার মেশিন 20,000 থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 10,000 বাদ দিব। হ্যাঁ, বাদ দিয়ে আউটার কলামে 10,000 লিখবো। হ্যাঁ, হয়েছে সবার 11? জি স্যার। এবার 12 করেন। বারো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কি 5,000 লিখবো না 15,000 লিখবো? 5,000ই তো হবে।
স্যার হ্যাঁ, ওই যে আপনি ওয়ার্কিং করে নিয়েছেন না, ওটা থেকে থেকে করবেন। আপনি তো 12তে আপনি ওয়ার্কিং করেই নিয়েছেন, ওখানেই তো আছে। জার্নালে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 15,000 হবে না? না না, জার্নাল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কেন আপনি সেকেন্ড কোন ইয়ারে কথা বলেন? সেকেন্ড ইয়ারে স্যার 2012 তে। কেন আপনি তো ডেপ্রিসিয়েশন আমরা ওয়ার্কিং করেছি না, আপনি ডেপ্রিসিয়েশন কত করেছি ওখানে সেকেন্ড ইয়ারে দেখেন 5,000 না 15,000? স্যার 5,000 কিন্তু 5,000 আপনি ওটা দেখে দেখে জার্নাল করবেন। ডেপ্রিসিয়েশনে ঘর দেখে দেখে ইনকাম স্টেটমেন্ট করবেন, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেখে দেখে ব্যালেন্স শিট করবেন। সেই জন্যই তো আমরা ওয়ার্কিংটাকে করে নিলাম, কোনো চিন্তা করব না, শুধু ওয়ার্কিং দেখে দেখে আমরা জার্নাল করব, ব্যালেন্স শিট করব। আমাদের স্টেটমেন্টটা তো 1 বছরের জন্য, শুধু ওই 1 বছরে কি কি ঘটেছে সেটার জন্য শুধু ইনকাম স্টেটমেন্টে ওই জিনিসগুলো ফলো করবে। 1 বছরের মধ্যে আয় কোনটা হয়েছে আর ব্যয় কোনটা হয়েছে। আর ব্যালেন্স শিটটা তো হচ্ছে আপনার ওই 2011 কিংবা 12 শেষে আমার অবস্থানটা কি সেটা জানার জন্য। সেজন্য অ্যাকুমুলেটেডটা হচ্ছে 15,000 আর ওই ব্যালেন্স আর হচ্ছে ওই ডেপ্রিসিয়েশন 5,000। আমার সাবস্টিটিউট অলরেডি চলে আসছে, অসুবিধা নেই। আমার চেয়ে খুব ভালো মনে হয় ডিসকাস করেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই জন্যই আমরা ওয়ার্কিংটা করে নিচ্ছি, যাতে আমাদের কোনো কনফিউশন না থাকে। আমরা যে ডেপ্রিসিয়েশন লিখছি ওখানে তো আমরা হেডিং বলেছিলাম, ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার এট দি রেট অফ 50% বলেছি। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইট ইজ এ আইটেম অফ ব্যালেন্স শিট, আর ডেপ্রিসিয়েশন ইটস এ আইটেম অফ ইনকাম স্টেটমেন্ট। সো দ্যাট এই দুটো দেখে দেখে আমরা জার্নাল করব। ওকে, আমার মনে হয় 12 জার্নাল এবং 11 জার্নাল খুব বেশি একটা ডিফারেন্স হওয়ার কথা না, সেম জার্নাল, ব্যালেন্স শিটও সেম। ওকে, এবার 13 করেন। 13 এর সোলটা কি করব স্যার? 2013 সালে তো অ্যাসেটটাকে সোল করে দিছে। জার্নাল করবেন, জার্নাল করবেন। স্যার আমরা কি 20,000 থেকে 9,000 টাকা 900 টাকা কমাই দিব? জি স্যার 900 টাকাটা কি করব স্যার? কোনটা? লজ স্যার সেল করে দিলাম না স্যার? হ্যাঁ হ্যাঁ, সেল করে দিচ্ছেন, জার্নাল করবেন। বলেন জার্নাল। জার্নাল বলেন স্যার। 2 মেশিন মানে ক্রেডিট 20,000, ক্যাশ 900, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 7,500 আর গেইন অন লস মানে লস হইছে স্যার 1,600 টাকা। সবই ঠিক আছে, কিন্তু ভাষা স্যার 17,500 অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 17,500 স্যার। হ্যাঁ, আপনি বলেছেন 7,500, হবে তো 17,500 স্যার 17,500। তারপরে লস হইছে 1,600। হ্যাঁ, তাহলে আপনি দুইবার দুই কথা বলেছেন। প্রথমে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বলেছেন 7,500, সেটা হবে 17,500। তারপর বলেছেন গেইন 1,600, ওটা হবে লস 1,600। লস অন সেল অফ ডিসপোজাল 1,600। ওকে, নাও আমার মনে হয় আমাদের জার্নালটা হয়ে গেছে যেহেতু, সো দ্যাট এবার আমরা এই ব্যালেন্স শিটে চলে যাই। সবাই কি জার্নালটা বুঝতে পেরেছেন? 13 সনের জার্নালটা? হ্যাঁ স্যার, আপনি একটু ক্লিয়ার করে বলেন স্যার। আমি ক্লিয়ার করে বলবো। ওকে, তাহলে আপনি 11 সনে যে জার্নালটুকু করেছিলাম, 11 জার্নাল ক্লিয়ার হয়েছে? জি স্যার। 12 জার্নাল? জি স্যার। আসেন 13 জার্নাল। 13 জার্নাল কিন্তু ওই ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট হবে কতটুকু? 2500 ডেবিট,
আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 2500 ফার্স্ট এন্ট্রি। তারপর ইন্স্যুরেন্স এক্সপেন্সেস 1000, ক্যাশ আর ব্যাংক 1000, জি স্যার। নাও 13-এ আরেকটা কাজ হয়েছে, সে মেশিনটা বিক্রি করে দিছে। নরমাল এন্ট্রি আমরা 11-তে প্রথম যেটা করেছি সেখানে একটা এন্ট্রি বেশি ছিল, মেশিন কেনার এন্ট্রিটা। 12-তে এসে সেটা ছিল না। 13-তে এসে আবার আরেকটা নতুন এন্ট্রি এসেছে, সেটা হলো মেশিন বিক্রি। বলেছে যে মেশিনটা বিক্রি করেছে 900 টাকা। তাহলে আগে তো আমরা একটু আগে শিখিয়েছি যে আমরা যদি ডিসপোজাল অ্যাকাউন্ট না করে শুধু জার্নাল করি, তাহলে এখানে ওই যে দেখেন অল্টারনেটিভলি শিখেছি দেখে এখন আপনাকে এখানে জার্নাল আপনি ইজি ভাবে করতে পারবেন। আর ওই সময় না শিখালে তো এখন আপনাকে আবার ডিসপোজাল অ্যাকাউন্ট করতে হইতো। সো দ্যাট আমরা ডিসপোজাল অ্যাকাউন্ট এখানে করব না, আমরা অল্টারনেটিভ যেটা শিখেছিলাম সেইটা করব। অর্থাৎ যেহেতু মেশিন বিক্রি করেছে, মেশিনকে ক্রেডিট করব। মেশিনের ভ্যালু ছিল কত? মেশিনকে ক্রেডিট করব। মেশিন 20,000, রাইট। মেশিনের ভ্যালু আছে 20,000, তাহলে 20,000 ক্রেডিট করব টু মেশিনারি, ক্রেডিট 20,000। তারপরে ব্যালেন্স শিটের দিক তাকান, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হয়েছে কত? বা আমার ওয়ার্কিংও আছে 17,500। ও আছে কি ক্রেডিট না ডেবিট? ক্রেডিট। হ্যাঁ ক্রেডিট আছে, তাই না? ক্রেডিট থাকলে তাকে ডেবিট করব। সো দ্যাট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট হবে 17,500 আর অ্যাসেট ক্রেডিট হবে 20,000। এই দুটো তো আমাদের আছে, আমরা সরাসরি করে নিলাম। এরপরে আরেকটা ডেবিট আছে, দেখেন বিক্রি করেছে 900 টাকায়, তাহলে ক্যাশ ডেবিট 900। ওকে, এবার আমরা ডেবিট দুইটা আইটেম পাইলাম, একটা হলো 17,500 অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, আরটা পেলাম ক্যাশ 900 টাকা। আর ওই দিকে ক্রেডিট পেলাম একটা আইটেম, সেটা হলো অ্যাসেট 20,000। এখন এই ডেবিট এবং ক্রেডিটের মধ্যে পার্থক্য কতটুকু? 1600 টাকা। হ্যাঁ রাইট। যদি এই পার্থক্য ডেবিট হয় তাহলে হবে লস, পার্থক্যটা যদি ক্রেডিট হয় তাহলে হবে গেইন। এখানে পার্থক্যটা কি ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। ডেবিট। তার ডেবিটে 1600 টাকা কম আছে, তাহলে লিখবো লস, ডেবিটে লিখবো লস অন সেল অফ অ্যাসেট, অথবা লস অন সেল অফ মেশিনারি, অথবা লস অন ডিসপোজাল অফ মেশিনারি। যে যা ভাষা লেখেন তাই হবে, লস অন সেল অফ মেশিনারি অথবা লস অন ডিসপোজাল অফ মেশিনারি, যা লেখেন তাই হবে। ডেবিট সবসময় লস, ক্রেডিট সবসময় লাভ। এখানে ডেবিট হয়েছে সেই জন্য লস বলেছি। অর্থাৎ 20,000 টাকার মেশিন আমি মাত্র 900 টাকায় বিক্রি করেছি, তার মধ্যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 17,500 চলে গেছে, কাজে 1,600 টাকা আমি কম বিক্রি করেছি, সেটুকুই আমার লস। নাও 13 সনের ব্যালেন্স শিট কি হবে? স্যার কোনো এন্ট্রি তো আসার কথা না, কারণ তো অ্যাসেট তো সোল্ড হয়ে গেছে। রাইট, গুড। 13 সনে বলবেন ব্যালেন্স শিট নো এন্ট্রি বা ব্যালেন্স শিটে শো হবে না, বলে দেবেন। 13 সনে স্যার ইনকাম স্টেটমেন্টে এই লসটা কি আসবে না? না, ওইটা দেখান দরকার নেই, যেহেতু এখানে শুধু আমরা অ্যাসেট পোর্শনটুকু দেখাই, আমরা তো ইনকাম, তারপর প্রফিট, তারপর যে ক্যাশের মাইনাস ব্যালেন্স এগুলো তো আনি নাই, আনছি শুধুমাত্র অ্যাসেটের প্রেজেন্টেশনটা কিভাবে হবে সেটা আমার কাছে জানতে চেয়েছে। আর ইনকামের সব আইটেম তো আপনার কাছে নাই, সেজন্য আর ওগুলা আনবেন না। পার্সিয়ালি যখন হবে, যেগুলার এন্ট্রি দিয়ে কোশ্চেনে সরাসরি দেবে সেইগুলো আপনাকে শো করাটাই বেটার। স্যার একটু কাইন্ডলি 13 জানা যেটা স্যার আরেকবার বলবেন। 13 সনের? জি স্যার। 13 সনের জার্নাল এন্ট্রি হলো ডেবিট হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন
17,500 ক্যাশ ডেবিট 900 loss on sale of machine 1600 ডেবিট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আইসিএম দিকে স্যার। 1 মিনিট আর 1 মিনিট। আচ্ছা স্যার। ওকে। স্যার কি বিরক্ত হয় না স্যার? আরে বাবা বিরক্ত, আমি তো এই মানে অফিস থেকে এসে জামাটা খুলেই বসছি। স্যার সেটাই তো স্যার, এই একটানা যে ক্লাস নিচ্ছেন স্যার, কোনো রেস্ট নেই। ভোর 5টার থেকে অফিস করতেছি, সকাল 5টার থেকে ফজরের নামাজের পরের থেকে। জি স্যার। তারপরে মেশিনারি ক্রেডিট হবে 20,000। যিনি কোশ্চেন করছেন উনি কি ক্লিয়ার হয়েছেন? মেশিনারি ক্রেডিট হবে 20,000। স্যার লস অন মেশিন হবে স্যার, ডেবিট হবে। হ্যাঁ ডেবিট হবে, লস সবসময় ডেবিট হয়। লস অন সেল অফ মেশিন 1600, এটা আমরা পেয়েছি। 1600, জি স্যার। এটা আমরা পেয়েছি, ডেবিট ক্রেডিটের ডিফারেন্স টুকু। স্যার এই লসটা কি ইনকাম স্টেটমেন্টে শো করতে হবে? না, ইনকাম স্টেটমেন্টে শো আর দরকার নাই, বা করলেও করতে পারেন, তা তো কিছু আসে না। তো যদি করতে চান তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস দেখাবেন 13 গিয়া 2,500, আর ইন্স্যুরেন্স এক্সপেন্সেস দেখাবেন 1,000, আর আদার ইনকামে গিয়া আদার ইনকামের হেডিং এ ওখানে দেখাবেন লস অন সেল অফ অ্যাসেট 1,600। ওকে স্যার। এটা ইনকাম স্টেটমেন্টে দেখাবেন, কিন্তু ব্যালেন্স শিটে আবার এটা দেখানোর দরকার নাই। ব্যালেন্স শিটে যেহেতু আমার অ্যাসেট নাই, এটা দেখানোর দরকার নেই। ইনকাম স্টেটমেন্টে যেহেতু জি 13 জানুয়ারি তাহলে 4টা স্যার। 13 জানুয়ারি এন্ট্রি হবে 4টা। 13 জার্নাল এন্ট্রি হবে। হ্যাঁ, ডেপ্রিসিয়েশনের জন্য একটা হবে, অ্যানুয়াল এক্সপেন্সের জন্য একটা হবে, আর অ্যাসেট বিক্রির জন্য একটা হবে। 3টা এন্ট্রি হবে। 3টা এন্ট্রি হবে স্যার। জি। তো ব্যালেন্স শিট পুরোটাই আমরা ব্যালেন্স শিট কি খালি রেখে দেব, মানে কোনো কিছু ব্যালেন্স শিটে তো কোনো আইটেম নাই, অ্যাসেটটা তো বিক্রি করে ফেলছেন। জি স্যার, জি স্যার। আর ডেপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনও তো নাই, সেটা তো ডেবিট করে ফেলছেন। হ্যাঁ এটা স্যার বুঝতে পারছি, আমি ওইটা কি খালি রেখে দেব, মানে স্যার ব্যালেন্স শিট লিখে নো এন্ট্রি লিখে দেব। হ্যাঁ নো এন্ট্রি লিখে দিলেই হবে, অসুবিধা নেই। অথবা কিছু লেখারই দরকার নাই, ব্যালেন্স শিট কিছু লেখার দরকার নেই, এইভাবে থাক, শুধু ইনকাম স্টেটমেন্টে দেখান। ওকে, আইসিএম থেকে অ্যালার্ম দিছে, 5 মিনিট বেশি হয়ে গেছে। এখন আপনাদের আর কোনো কোশ্চেন আছে? নো স্যার। আজকের পর্যন্ত সব ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। ওকে, আমার সাথে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সকাল 5টা থেকে এই অবস্থায় আছি, তো আমার হয়তো অনেক সময় কথাবার্তা অনেক সময় রাগান্বিত আকারে হয়ে যায়, অনেক সময় এটা আমি যেহেতু হিউম্যান বিইং, মাফ করে দিবেন। না স্যার ঠিক আছে স্যার। না স্যার, ইটস ওকে স্যার। না স্যার ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।